আমার তো মনে হয় যে ব্যর্থতা উদযাপনের নামই হচ্ছে কবিতা, এবং এটা এক ধরনের সফলতা। একটা মিসফিট মানুষই আসলে কবিতা লেখে, যে সব জায়গায় ফিটিং হয়ে যায় ঠিকঠাক, সে আসলে কবিতার মানুষ না। কবিতা লিখবো বলে কি আমি আমার রাস্তায় জুতা হারিয়ে ফেলবো বা অ্যাবসার্ডিটি দেখাবো? কয়েক ডায়েরি ভরা কবিতা একদিনে সব ফলের জানালা দিয়ে ফেলে দিলাম। আমার মনে হচ্ছে এর আগে আমি যা লিখেছি এগুলো আসলে খুব শিশুতোষ জিনিস। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি শ্রাবণী কবির। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পিয়াস মজিদ। কেমন আছেন আপনি? ভালো আছি, শুভেচ্ছা সবাইকে, অমর একুশের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা। কেমন দেখছেন এবারের মেলা? ভালোই লাগছে, মানুষের আগ্রহ আছে বই নিয়ে, এবং যে কথা বলা হয় যে অনলাইন পিডিএফ এগুলোর ফলে ছাপা বইয়ের প্রতি মানুষের আগ্রহ নাই, কিন্তু এই বইমেলায় বিপুল মানুষের আনাগোনা প্রমাণ করে যে ছাপা বইয়ের প্রতি এখনও মানুষের আগ্রহ আছে। এই বইমেলা কি আপনার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছে, প্রত্যাশা পূরণ হয়েছে? আমার ব্যক্তিগতভাবে গত বছর আমার কোনো বই বেরো নেই, মেলাতে খুব একটা আসিও নেই, তো এই বছর আমার 2 বছর পর বই বেরোলো 14ই বসন্তের পহেলা বসন্তে, যে রূপকথার রাস্তাঘাট, এবং আমার কবিতা নিয়ে একটি বই, হিমবে হালা কিংবা পিয়াস মজিদের কবিতা। তা আমি তো পাঠকের সাড়াতে এবং রেসপন্সে আমার ভালোই লাগছে, কারণ বইটা প্রথম দিনই যেই কপিগুলো এনেছিল শেষ হয়ে গেছিলো, তারপর আবার আসছে, তো মানুষ নিচ্ছে। শুধু আমার বই না, বিচিত্র ধরনের বই মানুষ সংগ্রহ করছে, পড়ছে, বই নিয়ে আলাপ হচ্ছে। বেচা কেনার চেয়ে বেশি হচ্ছে বই নিয়ে আলাপ হচ্ছে। অনলাইনে আমরা দেখছি যে আপনারা বই নিয়ে আলাপ করছেন, আয়োজন করছেন, বই নিয়ে মানুষ রিভিউ লিখছে, ভিডিও হচ্ছে, অনেক ভিডিওগ্রাফি হচ্ছে, পাঠকের গল্প শোনা যাচ্ছে। সব মিলে তো আমার মনে হচ্ছে এটা উৎসবের মতোই। আপনার বইগুলো যা বের হয়েছে এবার মেলায়, সে সম্পর্কে যদি আমাদের কিছু জানাতেন। এবছর আমার যে কবিতার বইটি বেরিয়েছে রূপকথার রাস্তাঘাট, তো এটি হচ্ছে গত বছর আমার কোনো বই বেরোনো, এটা আমার নতুন কবিতার বই। তো বইটির প্রতি সবাই একটা ছিল যে এটা এরকম নাম কেন রূপকথার রাস্তাঘাট। তো আমার কাছে মনে হচ্ছে সময়টাই আমার কাছে যেমন সেই রূপকথার মতো একটা সময় রাস্তাঘাটে আমি চলাফেরা করছি, সেটা আমি সংকলন করে রাখলাম এই বইয়ে। তো এই বইয়ের নানান ধরনের কবিতা আছে, খুব ছোট 2 লাইনের কবিতা আছে, আবার ধরেন 14 লাইনের কবিতাও আছে, অনেক ভাষায় লেখা, আঞ্চলিক ভাষায় লেখা কবিতা আছে, আবার ধরেন খুব বিভিন্ন ইংরেজি, আরবি, ফার্সি শব্দের ব্যবহার আছে। ধরেন আমার কবিতা ওইভাবে আলাদা করে প্রেম বা দেশ জাতি খুঁজে পাওয়া হয়তো যায় না, কিন্তু কবিতার ভিতরে কোনো না কোনোভাবে প্রেমও আছে, ঘৃণাও আছে, আপনার ধরেন সময়ও আছে, অসময়ও আছে, মহাবৈশ্বিক ব্যাপারও আছে, খুব ন্যানো ব্যাপারও আছে। তো ওই প্রত্যেকটা বিষয়ের কম্বিনেশন কীরকম আছে, এটা হচ্ছে আমার কথা আমি বলছি, পাঠক বুঝতে পারবে। তো আমার ভালো লাগছে যে অনেকেই ইনস্টাগ্রামে, কালকে আমি দেখলাম যে একজন পাঠক এই বই থেকে ভালো লাগার প্রায় 10টি লাইন দিয়ে একটি ডিজাইন সেই একটি পুস্তিকার মতো বানিয়েছে। তো এটা আমার কাছে একটা সেলিব্রেটিং ব্যাপার, যে বইটা যখন লিখি তখন আমার, কিন্তু বইটা যখন বেরিয়ে যাচ্ছে, আপনার সামনে যাচ্ছে, এটা সবার হয়ে যাচ্ছে। আর আরেকটা বই যে হিমবে হালা কিংবা পিয়াস মজিদের কবিতা, এটা আমার বই নিয়ে একজন গবেষক নিয়াজ মাহমুদ একটি প্রায় 100+ পাতার একটি বই লিখেছে। তো আমিও মনে করি যে মৃত্যুর পর আমাকে নিয়ে কি হচ্ছে সেটার চেয়ে আমার হচ্ছে জীবিত দশায় আমার কি মূল্যায়ন হচ্ছে, এটা আমার কাছে খুব জরুরি বিষয়। তো সেই জায়গা থেকে এই বইটির প্রতিও আমি ধন্যবাদ পোষণ করি আমার প্রকাশকের প্রতি বা গবেষকের প্রতি, যে আমার কবিতা লেখার সমসাময়িক সময়ে এই বইটি বেরিয়েছে, এবং পাঠক বুঝতে পারবে আসলে গবেষকরা কিভাবে দেখছে আমার কবিতাকে বা আমার শিল্প জগৎকে। তাহলে তো কবিতার জগতে আপনার বিচরণ অনেক বেশি। তো কবিতার ভিতরে কি ছন্দ ইম্পর্টেন্ট নাকি ভাব ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট। আমি ধরেন অনেক কবিতায় আমার গদ্য ছন্দে লেখা, প্রথাগত ছন্দে না, কিন্তু একটা মানব ছন্দ কিন্তু বইয়ে চলে কবিতার মধ্যে, যেটা আপনি বললেন, এটা সবসময় জরুরি। কোনো না কোনোভাবে ছন্দের সাড়া না থাকলে কেউ কবিতা লেখে না। সেটা যেটা বলেন ভাব, আসলে আমি বলি ভাবছন্দ, যেই ভাবছন্দের মানুষ সেই আসলে কবিতা লেখে। পৃথিবীতে এত মানুষ চলাফেরা করছে, এত মানুষ যুদ্ধ চালাচ্ছে, দেশ চালাচ্ছে, বিশ্ব চালাচ্ছে, আপনার প্রযুক্তির অনেক কিছু চালাচ্ছে, মহাবিশ্বে স্যাটেলাইট পাঠাচ্ছে মহাকাশে, তো সে হয়তো কবিতা লিখছে না, কিন্তু যে কবিতা লিখছে সে কোনো না কোনো ভাবছন্দে সাড়া দিচ্ছে। তা আপনার যে কথাটি ভাব আর ছন্দকে আমি এক করে বললাম, যে ভাবছন্দের যে সাড়া দেয় সেই আসলে এত সফলতার রাস্তা ছেড়ে কবিতার মতো একটি ব্যর্থতার জায়গা খুঁজে নেয়। আপনার কাছে কি কবিতা ব্যর্থতা? হ্যাঁ, আমার তো মনে হয় যে ব্যর্থতা উদযাপনের নামই হচ্ছে কবিতা, এবং এটা এক ধরনের সফলতা। তো জাগতিক যে সফলতা, জীবনানন্দ দাশের মাল্যবান উপন্যাসে আছে যে সব কিছু শিল্প করে তোলার সাধনা তাকে সবসময় স্বাভাবিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখে। তা আমার কাছে তো মনে হয় যে একটা মিসফিট মানুষই আসলে কবিতা লেখে, যে সব জায়গায় ফিটিং হয়ে যায় ঠিকঠাক, সে আসলে কবিতার মানুষ না।
তাহলে কবিতার মানুষগুলোকে কি ছন্নছাড়া বলা যেতে পারে? ছন্নছাড়া প্রথাগত অর্থে না, যেমন আমাকে অনেকে বলে যে আশ্চর্য আপনি কবিতা লেখেন, আপনি কিন্তু এলোমেলো দেখা যায় না, সবসময় ফিটফাট থাকেন। তাই বললাম কবিতা লিখবো বলে কি আমি আমার রাস্তায় জুতা হারিয়ে ফেলবো বা অ্যাবসার্ডিটি দেখাবো, তেমন না। কিন্তু ভিতরে অবশ্যই প্রতিটা মানুষের ভিতরে আসলে একটা কবি বাস করে। কেউ পোষ মানিয়ে রাখে, তার স্বাভাবিক জীবনটা প্রধান হয়ে যায়, আর যে পোষ মানাতে পারে না তার কবিসত্তা বাইরে চলে আসে। আমি মনে করি আপনার ভিতরেও কবিসত্তা আছে, আমাদের এখানে যারা দর্শক সাধারণ ঘুরে বেড়াচ্ছে তাদের সবার ভিতরে একজন জীবনানন্দ আছেন, একজন কাফকা আছেন, একজন মুরাকামি আছেন, একজন সিলভিয়া প্লাথ আছেন। এটা নারিশ করা বা পরিচর্যা করা বা কোনটাতে আপনি সাড়া দিবেন সেটা হচ্ছে ব্যাপার। যে আপনি যদি আপনার এই কবিসত্তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সামনে আসেন, তখন সে সামনে বলবে হ্যাঁ ইউ আর এ পোয়েট। কবি হিসেবে আত্মপ্রকাশের আপনার শুরুটা? আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়ি তখনই আসলে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে শচীনদেব বর্মন পড়েছেন, যে কলেজে পড়েছি সেই কলেজে অদ্বৈত মল্লবর্মন, নবেরা আহমেদ তারা পড়েছেন। তো একটা পটভূমি ছিল কুমিল্লা শহরে আমার। তো ওই সময় থেকে লিটল ম্যাগাজিনে লিখতাম। প্রথম কবিতা মনে আছে জীবনানন্দ দাশকে কিছু প্রশ্ন, এই নামে কবিতা ছিল। কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগরে পড়তে আসলাম, আমি কয়েক ডায়েরি ভরা কবিতা একদিনে সব হলের জানালা দিয়ে ফেলে দিলাম। মানে এখানে এসে এত কবিতা পড়লাম, এত সিনেমা দেখলাম, নাটক দেখলাম, সেগুলো আমাকে এমন একটা বিমূঢ় অবস্থায় ফেলে আমার মনে হচ্ছে এর আগে আমি যা লিখেছি এগুলো আসলে খুব শিশুতোষ জিনিস। তো অনেকদিন আমি কবিতা লিখতে পারিনি। তা আমাদের ক্যাম্পাসে সেলিম আল দিন ছিলেন, মোহাম্মদ রফিক ছিলেন, তারা আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন এবং আমি বুঝতে শিখেছি যে আধুনিক কবিতা আসলে কী। এবং অনেক দিন পরে ভিতরে সারা না পেলে আসলে আমি কখনো কবিতা লিখি না, ঔচিত্য বোধ থেকে কখনো লিখি না যে আমার লেখা উচিত সেজন্য লিখি না। যদি চলে আসে লেখা তখন লিখি। তো সেখানে থাকতেই আমার নাচ প্রতিমার লাশ যে প্রথম বই বের হয় 2009 সালে, সেই পাণ্ডুলিপিটা লেখা জাহাঙ্গীরনগরে থাকতে। এবং প্রথম বই 2009 সালে বের হয়। আমার মনে আছে যে তখন বিডিআর বিদ্রোহের ঘটনাটা ঘটে এবং শেষ দিন 25 তারিখে কোনো লোকজন ছিল না। সেদিনও আমার এক কবি বন্ধু চট্টগ্রাম থেকে আসছিল একটা কপি বই সংগ্রহ করতে। তো এইরকমই জার্নি, এবং সেখান থেকে আজকে অনেক দিন হয়ে গেল কবিতা লেখা। এখনও আছি, কবিতার সঙ্গেই আছি। মনে হয় শুরুর দিনটাই এখনও মনে হয়, যখন একজন পাঠক আমার বইটা নিতে আসে তখন মনে হয় যে আমি সেই শুরুর দিনেরই পিয়াস মজিদ। কবিতা ছাড়াও কি অন্য কোনো বিষয় নিয়ে লেখালেখি করার ইচ্ছে আছে আপনার? আমি তো একসময় প্রচুর গদ্য লিখেছি এবং দুটো গল্পের বই আছে, নগর ঢাকায় জনৈক জীবনানন্দ, রিমঝিম মাংসবিতান। আমার গল্প টেলিফিল্ম হয়েছে, আমি কিছু ফিল্মে অভিনয়ও করেছি, আমার লেখা গান গেয়েছেন অনেকে। তো এইগুলোর মধ্যেই একর ওপর প্রচুর গদ্য লিখেছি, কিন্তু 3-4 বছর যাবৎ অফিসে মানে আমি ঘোষণা দিয়ে আর গদ্য লিখি না। এখন কবিতাতেই আছি। আপনার আমার বইয়ের পরিচিতিতে দেখবেন লেখা আছে যে কবিতাই তার পটভূমি, বর্তমান এবং অন্ধকার আগামী। আমার অন্য কোনো পরিচিতি এখানে কোথাও নাই। অনেক পাঠক জিজ্ঞাসা করেন যে এমন নেগেটিভ জিনিস কেন, অন্ধকার আগামী কেন? তাই আমি বললাম যে না, সবাই আলোকিত আগামীর পিছনে ছুটছে, আমি অন্ধকার আগামীকে বেছে নিয়েছি। তো আমার ইচ্ছা আছে একটি আত্মজীবনিক উপন্যাস লেখা, এবং সেটার জন্য হয়তো আমার কবিতা হচ্ছে সেই উপন্যাসের জন্য ভাষা সন্ধানের চেষ্টা। লিখবো অবশ্যই। আপনি জীবনটি বলেছেন সেটা আমার ভিতরেও সেটা কাজ করে সবসময়, যে কিছু কথা আছে সেই কথাগুলো লিখে যাব একটা আত্মজীবনিক উপন্যাসে, এখন হয়তো বা অনেক পরে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আজকের পত্রিকার সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ এবং সবাইকে অমর একুশের শুভেচ্ছা এবং শুভ বসন্ত।